প্রিয় দর্শক, স্বাগত এই সময় অনুষ্ঠানের সঙ্গে আছি আমি এস.এম. আকাশ। আজ আমরা ডাকসু নির্বাচন এবং ছাত্র নেতৃত্ব নিয়ে আলোচনা করব। আপনারা জানেন মহামান্য রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ডাকসু নির্বাচনের প্রসঙ্গ তুলেছেন। তিনি তার ভাষায় যেটা বলেছেন যে ইলেকশন ইজ এ মাস্ট, এবং ইলেকশন না হলে ভবিষ্যতে নেতৃত্বের শূন্যতা তৈরি হবে, এমনটি মন্তব্য করেছেন। একজন রাষ্ট্রপতি যিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, তিনি যখন এমন একটি কথা বলেন, আর ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, এই যে ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠের যে ছাত্র সংসদ, ডাকসু অনেক নেতৃত্ব তৈরি করেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ছাত্র সংসদের যে এই নির্বাচনটা হওয়া যে প্রয়োজন, তিনি আবার তুলে ধরেছেন। আমরা এই বিষয়ে আসলে আলোচনা করব। আমরা দুজন গুণী ব্যক্তিত্ব আপনাদের সামনে আজকে হাজির করতে পেরেছি। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন প্রফেসর এস.এম. ফায়েজ, সাবেক ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও আছেন প্রফেসর মাহফুজা খানম, সাবেক ভিপি ডাকসু। আপনাদের দুজনই আলাদা আলাদা শিক্ষাবিদ এবং আলাদা আলাদাভাবে পরিচয় আছে। আমি আজকে শুধু এই পরিচয়টুকুই বললাম এই জন্য, যেহেতু আমরা ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করব। স্যার, আপনার কাছে প্রথমে আসি। আপনি 2002 থেকে 2009 জানুয়ারি পর্যন্ত ভাইস চ্যান্সেলর দায়িত্ব পালন করেছেন। তা আমরা ডাকসু নির্বাচনের প্রসঙ্গ মহামান্য রাষ্ট্রপতি তুলেছেন। তো আমরা দেখি যে আপনি যখন ভাইস চ্যান্সেলর ছিলেন, তার আগে যারা ভাইস চ্যান্সেলর ছিলেন তারাও ডাকসু নির্বাচনের চেষ্টা করতে পারেননি। আপনার সময় নির্বাচন আমরা দেখিনি, এবং এর পরবর্তীতে নির্বাচন আমরা দেখছি না। মানে এটা সম্ভবত 26 বছর কোনো নির্বাচন হচ্ছে না ছাত্র সংসদের। 1990 সালের পরে আর কোনো নির্বাচন হয়নি। এই যে নির্বাচনটা না হওয়ার ফলে ছাত্র নেতৃত্বের যে শূন্যতা হতে পারে বলে রাষ্ট্রপতি যে আশঙ্কা করেছেন, সেটা একটা দিক। এবং নির্বাচন আসলে কেন হয় না বিশ্ববিদ্যালয়ে? আপনি ভাইস চ্যান্সেলর থাকাকালে কি অভিজ্ঞতা অর্জন করেছেন? আমি মনে করি ডেফিনেটলি দেয়ার আর রিজনস, সেটা হয়তো পরে বলবো আমি। প্রফেসর মাহফুজা খানম উনি ডাকসুর ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং আমি তখন ছাত্র, কিন্তু শি ওয়াজ অলসো স্টুডেন্ট। আমার মনে হয় ডাকসুর ব্যাপারটা ওনা থেকে দিয়ে শুরু করলে ভালো হবে। দেন আমি কেন হলো না গত কিছুদিন, সেটা আমি তখন অংশগ্রহণ করতে পারবো আলোচনায়। আচ্ছা, ঠিক আছে। স্যার যেহেতু বলছে যে আপনার কাছ থেকেই আসতে চায়, আপনি যেহেতু 1967-68 একাডেমিক 67 সালে ভিপি ছিলেন, সেই সময়ে থেকে তখন তো একটা ছাত্র রাজনীতি একটা ধারা ছিল, এখন আস্তে আস্তে অন্যরকম পর্যায়ে চলে এসেছে। তো এই যে মহামান্য রাষ্ট্রপতি যে কথাটা বললেন, এখন আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন হওয়াটা কতটা জরুরি? ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটি বলেছেন যে গতকাল 50তম সমাবর্তন উৎসব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং অ্যাজ এ চ্যান্সেলর আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব গিয়েছিলেন। তার বক্তৃতার এক পর্যায়ে তিনি বলেছেন যে ডাকসু নির্বাচন হওয়াটা অত্যন্ত জরুরি, এবং আমি আজকে এই অনুষ্ঠান থেকে তাকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি সেটা রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সেটা অনুভব করেছেন এবং তিনি সেটা বলেছেন। তো আমি মনে করি যে ডাকসুর নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি, কারণ 1990 সালে সর্বশেষ ডাকসুর ইলেকশনটা হয়েছিল। ডাকসুরের পুরোটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, এটাই হচ্ছে ডাকসু। তো এই ডাকসু হচ্ছে সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের প্রতিনিধিদের এবং নির্বাচিত, তারা সেখানে বসে এই পুরো ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদেরকে তাদের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস যেমন একদিকে দেখা হতো বা দেখা হয় বা হওয়া উচিত, আরেকটা পার্ট যেমন আমাদের সমাজে, যেহেতু আমাকে সেই সময়টার কথা বলতে বলেছেন, যে সেই সময়টা যদি আমরা বিবেচনা করি, সেই সময় অর্থাৎ আমি 66 সাল থেকে আমার একাডেমিক ইয়ার 66-67 সাল ছিল, কিন্তু আমি 66, 67, 68 নভেম্বর পর্যন্ত ছিলাম। আমার পরে আসে তোফায়েল সাহেব আসেন। তো এইখানে সেই সময়টা আমি বলবো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় ছিল। 6 দফা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু, এবং সেই 6 দফাটাকে সামনে নিয়ে যাওয়ার জন্যে
কিন্তু ডাকসুর একটা বিরাট ভূমিকা ছিল। এবং এই 6 দফাটাকে নিয়ে আমি সেই তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মানুষের কাছে গেছি, জনসভায় গেছি, এবং এইটার যে 6 দফাটা যে একটা বাঙালির নিজস্ব চিন্তা চেতনার একটা ফসল, তারা বাঙালিটা তার আগামী দিনগুলো রাজনৈতিকভাবে কিভাবে চিন্তা করে, এটাই ছিল 6 দফা। এবং তার ভিত্তিতে কিন্তু আমাদের 69-এর গণ আন্দোলন এবং 70-এর নির্বাচন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ, এবং যার ফলে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। এটা হচ্ছে একটা পার্ট। ছাত্র সংগঠনের দেশের যে রাজনীতি তার সঙ্গে যেমন সম্পৃক্ততা ছিল, তেমনিভাবে সাধারণ ছাত্রছাত্রীদের যে আমরা বলি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো, সেগুলো কিন্তু প্রমোট করত ডাকসু। এবং সেখানে সারা বছরের বিভিন্ন হলগুলোতে আপনার বক্তৃতা হচ্ছে, কম্পিটিশান হচ্ছে, অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে, তারপর আপনার নাটকের কম্পিটিশান হচ্ছে হল টু হল, এবং বই বেরোচ্ছে, সারগ্রন্থ, খেলাধুলা হচ্ছে। তো এই হচ্ছে ছাত্রদের। এবং শুধু তাই না, ছাত্র সমাজের কি দাবি, তার কি অভাব অভিযোগ, সেগুলো কিন্তু বলার জন্য মুখপাত্র হচ্ছে আমার এই ডাকসু ছিল। তো আমি বলবো যে ডাকসু যেমন একাধারে ছাত্র সমাজের কথা বলবে এবং সঙ্গে সঙ্গে দেশের যে সমস্যাগুলো রাজনৈতিকভাবেও যদি বলি আমি, সেইগুলোর কথাও কিন্তু ডাকসু বলেছে। এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি যে কথাটি বলেছেন যে আসলেও এই যে আজকে 26 বছর যাবত আমাদের এই ডাকসুর ইলেকশন হচ্ছে না, এর ফলে আমরা লক্ষ্য করে দেখেন যে আজকে যে মন্ত্রিসভা রয়েছে, যে সরকার রয়েছে, সেখানে মতিয়া আপা ছিল জেনারেল সেক্রেটারি, মেনন ভাই ছিলেন প্রেসিডেন্ট, তোফায়েল সাহেব ছিলেন ভিপি ছিলেন। তো এই যে এদের মানে তার ডাকসুতে থাকার ফলে এই যে নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী, তার কিন্তু প্রকাশ ঘটেছিল। এবং তারা শেষ পর্যন্ত সেটাকে এসে আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রে তারা অবদান রাখছেন। তো এই যে আজকে 26 বছর আমাদের ইলেকশনটা বা হচ্ছে না, ছাত্র সংসদ যে হচ্ছে না ডাকসুটা, এটা আমি বলবো অত্যন্ত দুঃখজনক। আমি বলবো এর ফলে আসলেও আমাদের দেশের ভবিষ্যৎটা কি, ভবিষ্যৎ হচ্ছে আমাদের এই তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্ম ডাকসুর ভেতর দিয়ে নেতৃত্বের গুণাবলী সে শিখবে এবং পরবর্তীতে সেটা সে দেশের কাজে লাগাবে। তো এখানে একটা কথা বলা প্রয়োজন যে এই ডাকসু নির্বাচনে আমি একজন সিনেট এবং সিন্ডিকেট সদস্য হিসাবে বহুবার কিন্তু আমরা এটা অ্যাপ্রোচ করেছি। আমি জানি না কি অজ্ঞাত কারণে হয় না। এবং এই কথা আরেকটি কথা বলা দরকার যে এই প্রতিটি ছাত্রর কাছ থেকে ছাত্র সংসদের ফিজ নেওয়া হয়, এটা ভাই বলতে পারবেন। তো এই যে ফিজগুলো নেওয়া হচ্ছে সেটাই বা কোথায় যায়? যে এই দুটো প্রসঙ্গে আগে আমরা জানি, যেমন প্রফেসর মাহফুজা খানম বলেছেন যে সিনেট এবং সিন্ডিকেটের মেম্বার হিসেবে অনেকবার তোলা হয়, ছাত্র সংগঠনের পক্ষ থেকে অনেকবার তোলা হয়েছে, এবং আমরা জানি যে অনেকবার উদ্যোগও নেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হয় না। এটা আসলে কারণটা কি? এটা প্রফেসর মাহফুজা খানম ডাকসুর যে কত প্রয়োজনীয় একটা বিষয়, এটা চমৎকারভাবে তুলে ধরেছেন, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু যখন প্রফেসর মাহফুজা খানম ডাকসুর সহসভাপতি ছিলেন, তখন একরকম সিনারিও ছিল, এখন কিন্তু ভিন্ন সিনারিও। তখন উনি যখন ইলেকশনের জন্য কন্টেস্ট করেন, সেখানে কিন্তু বিরোধিতা করার মতো কোনো দল ছিল না, যে আমি এই ডাকসু ইলেকশন হতে দিব না, এই অ্যাটিচিউডটা ছিল না। সবাই চাইতো ডাকসু নির্বাচন হবে, সুষ্ঠুভাবে নির্বাচন হবে, এবং প্রক্রিয়া ছিল একটা ধারা, একটা প্রক্রিয়া ছিল, একটা ধারা। কিন্তু এখন যদি ডাকসু নির্বাচন করতে যান, একটা বাধা আসবে ছাত্র সংগঠনগুলোর কাছ থেকেই। ফর এক্সাম্পল, যখন লাস্ট আপনার ডাকসু নির্বাচনটা হলো 90 সালে, এরপরে প্রফেসর মনিরুজ্জামান মিয়া, হি ওয়াজ দ্য ভাইস চ্যান্সেলর দ্যাট টাইম, এরপরে উনি আরেকবার চেষ্টা করলেন, উনি কিন্তু করতে পারলেন না, ফিরে আসলেন। কে বলেন তো ভাই? প্রফেসর মনিরুজ্জামান মিয়া সাহেব। আচ্ছা, উনি সেকেন্ড টাইম কিন্তু করতে পারলেন না। দেন প্রফেসর ইমাজউদ্দিন স্যার আসলেন, উনিও চেষ্টা করলেন, উনি পারলেন না। আজাদ চৌধুরী সাহেব এসেও চেষ্টা করলেন, couldn't do it, কেননা ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে বিরোধিতা ছিল। আর আপনার সময় বা তার আগে বিরোধিতাটা কিন্তু ছিল না। তো এইটা একটা সিনারিও, কেন তারা বিরোধিতা করে। এটার মেন কারণ হচ্ছে এখন যেরকম একটা তারা ডোমিনেট করছে ছাত্র সংগঠনগুলো বিভিন্নভাবে, হলে বলেন, অন্য অন্য স্থানে বলেন। এখন যখনই ডাকসু নির্বাচন হয়ে যাবে,
তখন কিন্তু তাদের এই সম্ভাবনাটা কমে যাবে, তখন তারা দেখবে উই উইল বি নোওয়্যার। তো এইটা তারা চায় না, যে হারার মানসিকতা কাজ করছে না। আমি ডাকসুতে হলে, ডাকসু যদি জিততে পারি আমি ডাকসু চাই, আর যদি জিততে না পারি এইরকম সিচুয়েশন হয়ে থাকে আমি ডাকসু নির্বাচন হতে দিব না। এটা কিন্তু কাজ করে। এটা কাজ করে কি ব্যক্তি স্বার্থ? তাহলে তো স্টুডেন্টদের যে স্বার্থ, সামগ্রিক স্বার্থ, তাহলে যেটা বললে তাহলে কি এমন দাঁড়ায় যে এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থের কারণে, আসলে সামগ্রিক ছাত্রদের স্বার্থ, পলিটিক্যাল সিনারিওর কারণে বলবো। তখনকার পলিটিক্যাল সিনারিও একরকম, এখন আরেক রকম। বড় দুটো রাজনৈতিক দল তারা যদি সুন্দরভাবে চায় যে না আমার সন্তানরা এরা সুষ্ঠু পরিবেশে বসবাস করবে, তারা সুন্দরভাবে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং এটার জন্য যত ধরনের সহযোগিতা আমি সেই সহযোগিতাগুলো সম্পূর্ণভাবে প্রদান করব, এই মানসিকতা বড় দুটো রাজনৈতিক দলের আছে কি না, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। তা আমি যখন দেখলাম যে প্রফেসর মুনিরুজ্জামান মিয়া সাহেব পারেননি, ইমাজউদ্দিন স্যার পারেননি, আজহার চৌধুরী সাহেব পারেননি, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম লক্ষ্য করেন প্রফেসর মাহফুজা খানম যেটা প্রথমেই তুলে ধরলেন যে মহামান্য রাষ্ট্রপতি যে কনভোকেশন হলো, সেই কনভোকেশনে 50th কনভোকেশন উনি জিনিসটাকে তুলে ধরলেন। উনি কনভোকেশনেই কিন্তু জিনিসটা তুলে ধরলেন বলে এটা এত বেশি প্রচার পেয়েছে এবং এত গুরুত্ব বহন করে। কিন্তু তাহলে এই যে কনভোকেশন কিন্তু এখন হতে পারছে। প্রফেসর মাহফুজা খানম যখন ছাত্রী ছিলেন তখন কিন্তু উনি কনভোকেশন পাননি, তখন কনভোকেশন কিন্তু হতে পারিনি, এখন হতে পারছে। দেয়ার আর রিজনস, তাই না? তখন পারিনি কনভোকেশনগুলো হতে। কনভোকেশন আমি পেয়েছিলাম, আমার অনার্সটা পেয়েছিলাম, এমএসসিটা পাইনি। অনেক এটা ইউ আর ভেরি লাকি, মোস্ট অফ দ্য কেসে জিজ্ঞেস করে দেখবেন কনভোকেশন তারা অ্যাটেন্ড করতে পারে ধারাবাহিকভাবে। এখন কনভোকেশন ধারাবাহিকভাবে হচ্ছে, এখন কনভোকেশনগুলো হচ্ছে, তার মানে এখন সিচুয়েশন প্রিভেইল করছে যেখানে কনভোকেশনকে সাপোর্ট করবে, এটা একটা অ্যাচিভমেন্ট। কিন্তু আবার ডাকসুর ব্যাপারে ছাত্র সংগঠনগুলোর কোনো না কোনো সংগঠন বিরোধিতা করে বলেই কিন্তু এটা সম্ভব হয় না। আর তারপরে যদি আপনি করতে যান, কি অবস্থা ছিল? আচ্ছা, আমার সময় আমি দেখলাম, আমি কিন্তু আমার অনেক সাকসেস স্টোরি, আমার বলবো না আমাদের আমরা একসাথে করেছি। যেমন ডাকসুরির আপনার কনভোকেশনগুলো একটা রেগুলার শেপ নিতে পারলো, আমরা মাহাতির মোহাম্মদকে দিয়ে শুরু করলাম, চলতে থাকলো। কিন্তু এটা আমি যখন ভাইস চ্যান্সেলর ছিলাম আমরা সবাই মিলে এটা করেছিলাম। 30 বছরের ওপরে আপনার প্রফেসর এমেরিটাস কাউকে করা যায়নি। আমরা 8 জনকে সর্বসম্মতভাবে প্রফেসর এমেরিটাস করলাম, লাইক প্রফেসর সিরাজ সালাম চৌধুরী, প্রফেসর ইনসুজ্জামান। এই লোকগুলো কিন্তু এরকম আপনার অত্যন্ত প্রতিভাবান শিক্ষক ছিল আগে, কিন্তু তারা সেটা হতে পারেনি, এখন পারলো। ইউনিভার্সিটি ডেগুলো সুন্দরভাবে হয়ে যাচ্ছে। কিন্তু ডাকসুতে বললাম, ছাত্র সংগঠন যে দেখবে যে তার ডাকসুতে নির্বাচিত হওয়ার সুযোগ নেই বা সম্ভাবনা কম, সে চাইবে না যে ডাকসু নির্বাচন হোক। এটা একদম আমি একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক বলছি কথাটা, এটাই কিন্তু বাস্তবতা। এবং একইভাবে যারা বড় দুটো রাজনৈতিক দল, তাদের কাছ থেকে যে সহযোগিতাগুলো দরকার সেটা কিন্তু আসছে না, যে কারণে প্রফেসর আরিফিন সিদ্দিকীও কিন্তু এখনও ডাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেননি। এখন আবার সিচুয়েশন অন্যরকম। আমি বলি আমার টাইমে যে যারা বিরোধিতা করবে তাদের কিছু পয়েন্ট লাগে, যে আমি এই পয়েন্টের উপরে বেসিস করে বিরোধিতা করছি। তখন তারা বলতো কেউ যে না, পরিবেশ নাই, সহাবস্থান নাই, কিন্তু ইট ওয়াজ 100% এনশিওর্ড। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কোনো জায়গায় জিজ্ঞেস করেন, সহাবস্থান নিশ্চিত ছিল। তারপরেও কিন্তু এটা করতে পারিনি আমি ডাকসু নির্বাচন, আমি চেষ্টাও করিনি। আমি দেখছি ডাকসু নির্বাচন করতে গেলে একটা সমস্যার সৃষ্টি হবে, বিরোধিতা হবে, এমন পরিস্থিতি দাঁড়াবে হয়তো বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে, এমনটি হতে পারে। তা একটা সুন্দর সিস্টেম চলছে, ডাকসু হচ্ছে না, তারপরেও কিন্তু ইউনিভার্সিটি চলছে, সুন্দরভাবে চলছে। সেটাকে একটা ডাকসু নির্বাচনকে আমি আহ্বান করে এটাকে বন্ধ করে দেব, এটাও আবার কতটুকু বুদ্ধিমত্তার পরিচয় বহন করতো, এটা ভেবে দেখার সুযোগ ডেফিনেটলি আছে। প্রফেসর আরিফিন সিদ্দিকী যখন এখন, এটা অবশ্য নাম দিয়ে বলা ঠিক না আমার, তারপরেও বলি বর্তমান যে অবস্থা এখানে, আমি অ্যাপোলোজাইজ যে আমি একটা নাম বলে ফেললাম, আই মাস্ট নট কাম টু দ্য নেম, নো। কোনো বিশ্ববিদ্যালয় বলেন বা বেশ বিশ্ববিদ্যালয়গুলোতে এক পক্ষ অবস্থান করছে, আরেক পক্ষ অবস্থান করতে পারছে না, তাহলে কিন্তু সে অবস্থানটা নেই। তারপরে মনে করেন ডাকসু নির্বাচনটা ফেয়ার এবং ফ্রিভাবে হলো। যে পক্ষটা এখন হলে অবস্থান করতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে পারছে না, তারা কি ফিরে আসতে পারবে? নির্বাচিত হয়ে তারা আসতে পারবে? একটা কিন্তু আনসার্টেনিটি, দারুণ আনসার্টেনিটি প্রিভেইল করবে।
এটা করতে গিয়ে যে সমস্যাগুলো হতে পারে এগুলো ওভারকাম করতে হলে সরকারের এবং বিরোধী দলের সে পার্লামেন্টে থাকুক আর না থাকুক, এখন যারা বিএনপিতে, এই দুটো দলের সম্পূর্ণ সহযোগিতা লাগবে, আদারওয়াইজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট। স্যার যে প্রসঙ্গগুলো তুলেছেন যেটা আসলে ভ্যালিড, খুবই ভ্যালিড, যে আমরা দেখি যে যেহেতু ছাত্র সংগঠন আপনাদের সময় তো একরকম ছিল, এখন তো যেটা হয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সবগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলো বড় রাজনৈতিক দলের তারা ছাত্র সংগঠন, অনেক সময় যদি লেজুর ভিত্তি অনেক সময় বলা হয়ে থাকে। তো এখন যেটা স্যার বারবার বলার চেষ্টা করছিলেন যে এই যে ছাত্র সংগঠনগুলোর যে প্যারেন্ট অর্গানাইজেশন, রাজনৈতিক দল, তারা যদি না চায় তাহলে কিন্তু এটা করা কঠিন। তাহলে এটা ওভারকাম হবে কিভাবে? এটা আমি বলবো আমাদের ভাই যেটা বলেছেন সেটার সাথে আমি 100% সহমত পোষণ করছি। করেও আমি যে কথাটি বলতে চাই, আমার পরবর্তী প্রজন্মকে আমি কোথায় নিয়ে যেতে চাই সেটা যদি আমি সরকারকেও ভাবতে হবে এবং সরকারের বাইরে যারা রাজনৈতিক দল আছে তাদেরও ভাবতে হবে। এবং এটা ভাবনাটা এই কারণে করা দরকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ যেভাবে নানা ধরনের অনৈতিক কার্যের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, এই অনৈতিক কাজ করার জন্য সুযোগ তো আমরা প্রশাসন দিয়েছি। তাদের যে একটা সুষ্ঠু পরিবেশ আমরা কি দিতে পারছি সেই 1990 সাল থেকে গত 26 বছর কেন দিলাম না? এটা তো আমি মনে করি জাতির কাছে এটা কিন্তু একটা কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা অবশ্যই উনি যেটা বলেছেন ভ্যালিড, কিন্তু এটা তো ভাঙতে হবে। আজকে আমার খারাপ অবস্থা আছে, মারামারি হতে পারে, খুনোখুনি হতে পারে, হচ্ছেই দেশে। তো আমার পরবর্তী প্রজন্মকে আমি একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমার আমি প্রশাসনের কাছে দাবি করতে চাই। এবং যে কথাটি আমাদের মহামান্য রাষ্ট্রপতি বলেছেন অ্যাজ এ চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি, তিনি এটা এগিয়ে নিয়ে যাবেন। আমি মনে করি অনতিবিলম্বে অনেক ভুল হয়েছে যার খেসারত আমাদের আজকের প্রজন্ম না আছে। গত 26 বছর যাবৎ আমরা নেতৃত্ব শূন্য তরুণ সমাজ কিন্তু নেতৃত্বে আসে নাই, বা এরা আমাদের পরবর্তী দেশের রাজনীতিতে আসতে পারে নাই, সেই সুযোগটা আমরা বন্ধ করে দিয়েছিলাম। তো আমি মনে করি এখন যখন রাষ্ট্রপ্রধান এই কথাটি বলেন, তিনি অনুভব করেছেন, আমি মনে করি তার সদিচ্ছার প্রতিফলন যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে পারেন। এবং আমি মনে করি আমার ল এনফোর্সিং এজেন্সি আছে বাংলাদেশে, দেশে নাই তো আমি ছাত্ররা উত্তপ্ত হলেই, উত্তপ্ত হচ্ছেই তো, হচ্ছে না? আমরা দেখছি না বিভিন্ন জায়গায় উত্তপ্ত হচ্ছে। তো সেটাকে প্রশমিত করার জন্যে প্রশাসনকেও একটা শক্ত হাতে আমি মনে করি এটাকে হ্যান্ডেল করা দরকার। তার সঙ্গে যে কথাটি ভাই বলেছেন আমি তার সাথে একেবারে 100% সহমত পোষণ করব যে দুটি রাজনৈতিক দল তাদের ভাবনার জগতে এটাকে আনতে হবে যে এভাবে দিনের পর দিন আমরা আমাদের ছাত্র সমাজকে সুষ্ঠু, আমরা বলি কথাতে যে আমরা সুষ্ঠু জীবন দিতে চাই, সুস্থ জীবন দেব, এবং তারা মাদকের সঙ্গে যুক্ত হবে না, তারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত হবে না, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না। কিন্তু সেই শিক্ষাটা তো তাদেরকে দেওয়ার আমরা সুযোগ দিচ্ছি না, বরঞ্চ উল্টা আমরা সেই ব্যবস্থাটা করে রাখছি যেন তারা সন্ত্রাসবাদী হয়, তারা যেন দুর্নীতিবাজ হয়, তারা যেন মাদকের সঙ্গে যুক্ত হয়। তবে আমি বলবো যে রাজনৈতিক দলের সদিচ্ছা তো আছে, এটি প্রধান এবং প্রথম, এবং তার সঙ্গে আমি বলবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েরও আজকে সময় এসছে প্রশাসনে যারা আছেন তাদেরও একটা বলিষ্ঠ ভূমিকা রাখা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। এবং ইচ্ছা করলে আমি এটি বলতে চাই বাংলাদেশে কোনো কিছু অসম্ভব নয়। আমরা মহান মুক্তিযুদ্ধে যদি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আমাদের অস্ত্র চালনা জানতাম না, আমাদের অস্ত্র ছিল না, তারপর আমরা মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমরা একটা বাংলাদেশ পেয়েছি। আমি মনে করি সেইটাকে যদি আমরা সামনে রাখি তবে আমি বলবো যে এই ডাকসুর ইলেকশন খুব কঠিন হওয়ার কথা নয়। আমরা ডাকসু নির্বাচন এবং ছাত্র নেতৃত্ব বিষয়ে কথা বলছি। আমাদের সাথে আছেন প্রফেসর এস.এম.এ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, এবং আমাদের সাথে আছেন প্রফেসর মাহফুজা খানম, সাবেক ভিপি ডাকসু। স্যার আপনার কাছে আবার আসি। প্রফেসর মাহফুজা খানম যেটা বলেছেন যে রাজনৈতিক দলের সদিচ্ছা
তো লাগবেই, আপনি যেটা বলেছেন। রাজনৈতিক দলের সদিচ্ছা থাকলে ছাত্র সংগঠনগুলো সেভাবে অ্যাক্ট করবে। সাথে প্রশাসনের যে উদ্যোগ নেওয়ার যে বিষয়, মানে শক্ত হাতে যে মিন করা যে না আমরা এটা করব, এটা আমাদের ছাত্রদের জন্য দরকার, সেই উদ্যোগটাও তো আমরা অনেক সময় দেখি না। আমি আগেই বলেছি, প্রফেসর মাহফুজা খানম যখন ডাকসুর সহসভাপতি, তখন আমিও ছাত্র, সুতরাং শি ওয়াজ মাই লিডার। তারপরে বলবো যে ওই জায়গাটায় উনি যেটা বললেন যে শক্ত হাতে এটাকে নিয়ন্ত্রণ করা বা দমন করা যদি আন্দোলনের কিছু আসে ডাকসু নির্বাচনের বিরুদ্ধে, এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়টাও এসছে। আমি বলি এটা কোনোভাবেই সমীচীন হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে এই ডাকসু নির্বাচনটাকে নিশ্চিত করা, এটা কোনোভাবেই কাম্য না। এটা আমার মনে হয় আপনিও অ্যাপ্রিসিয়েট করবেন ডেফিনেটলি। এটা কোনোভাবেই ঠিক হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এটা যাবে না, ডাকসুর সাথে কোনোভাবেই যেতে পারে না। আমি যেটা ফিল করি এবং যেটা সিনসিয়ারলি ফিল করি যে রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং সত্যিকার সহযোগিতা আমরা দেখতে পারি তাদের কাছ থেকে, তাহলে অবশ্যই আপনার ছাত্রদেরকে কন্ট্রোল করা ডিফিকাল্ট হবে না। ছাত্ররা সহযোগিতার হাত তারাও বাড়িয়ে দিবে এবং ভাইস চ্যান্সেলরও ডেফিনেটলি কমফোর্টেবল ফিল করবেন একটা ডাকসু নির্বাচন দেওয়ার ক্ষেত্রে। এখন মূল জায়গায় আসতে হবে যে বড় রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে একমত হতে হবে। কিন্তু আমরা কখনো রাজনৈতিক দলগুলোকে দেখছি না। এবং এনভায়রনমেন্ট, কিন্তু যদিও আগে এনভায়রনমেন্ট কথাটা বলা হতো, পরিবেশের কথা বলা হতো, থাকুক আর না থাকুক, এখন কিন্তু ইটস এ রিয়ালিটি যে একটা সংগঠন হলগুলোতে থাকতে পারে না, বিশ্ববিদ্যালয়ে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। দ্যাট ইজ এ রিয়ালিটি, এটাকে ইগনোর করা যাবে না। এইখান থেকে বেরিয়ে আসতে হবে। দে শুড বি অ্যালাউড টু অ্যাক্ট ফ্রিলি, ইন্ডিপেন্ডেন্টলি ইন দ্য হলস অ্যান্ড ইন দ্য ইউনিভার্সিটিজ। সেটা না করতে পারলে কারা নির্বাচন করবে? তো এই জিনিসটা অবশ্যই এনশিওর করতে হবে। রাজনৈতিক দলগুলোতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং ভাইস চ্যান্সেলরকে অবশ্যই সাহসিকতার সাথে এগিয়ে আসতে হবে। আপনার কাছে আসছি, স্যারের কথা মনে থাকতে থাকতে জিজ্ঞাসা করে আসছি। মহামান্য রাষ্ট্রপতি, তিনি তো চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি, তিনি যখন বলেন যে ইট ইজ এ মাস্ট, তখন এইটা কি কোনো আইনগত ইয়ে আছে, মানে এটা করার বাধ্যবাধকতা আছে? উনার যে পার্সপেক্টিভটা, যেটা প্রফেসর মাহফুজা খানম উনি বলেছেন, কেন উনি বললেন এটা, তাই না? অতীত ইতিহাসের দিকে যদি তাকান, এই যে রাজনৈতিক যদি কর্মকাণ্ড ছাত্রদের মধ্যে না থাকে, তারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে কীভাবে? যে তারাই তো লিডার হিসাবে নিজেদেরকে গড়ে তুলবে। দে আর দ্য ফিউচার লিডার্স অফ দ্য কান্ট্রি, অফ দ্য সোসাইটি। দ্য ফিউচার লিডার্সরা যদি একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আসতে পারে এবং ডাকসুর মতো জায়গা দিয়ে তারা নির্বাচিত হয়ে আসতে পারে, আমরা ধরে নেব দে উইল বি বেটার লিডার্স, দে আর দ্য বেটার পিপল টু রান দ্য ইউনিভার্সিটি, দ্য কান্ট্রি অ্যাজ এ হোল অলসো। কারণ যেখানেই দেখছি নেতৃত্ব দিচ্ছেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র ছিলেন এক সময়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু দারুণভাবে প্রতিভা স্বাক্ষর রাখছেন এবং দেশেও নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে তারা এগিয়ে এসছেন। সেটা তো ডেফিনেটলি দিস ইজ ওকে। আবার অ্যাট দ্য সেম টাইম ডাকসু নাই বলে যে সব কিছু মুখ থুবড়ে পড়ে গিয়েছে, এটা কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। এর মধ্যে দিয়েও কিন্তু এক্সারসাইজগুলো হচ্ছে, এগুলো হচ্ছে, ছাত্ররা ফ্লাউরিস্ট হচ্ছে, দে আর ভেরি ইন্টেলিজেন্ট, আগের চেয়ে অনেক বুদ্ধিমান। যারা যারা সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আসতে চায় তারা সেই সুযোগটা পাচ্ছে, কিন্তু দে আর বিং ডমিনেটেড বাই পিপল যারা কিনা সুষ্ঠু রাজনৈতিক যে পরিস্থিতি সেটা থেকে বাইরে এসে কাজ করছে, তারাই কিন্তু ডমিনেট করছে। এটাও কিন্তু বাস্তবতা। কিন্তু সাথে সাথে একটা কথা জিজ্ঞাসা করেছে, যেটা প্রফেসর মাহফুজা খানম শুরু থেকে বলছেন, এটা তো রাজনৈতিক দিক। কারণ প্রফেসর মাহফুজা খানম যখন ছিল স্বাধীনতার আগে, তখন একটা রাজনৈতিক বাস্তবতা ছিল। এখন রাজনৈতিক 90 একটা রাজনৈতিক বাস্তবতা ছিল। তখন আমার প্রতিপক্ষ ছিল, আমি নেতৃত্ব দিয়ে সেই প্রতিপক্ষকে ঘায়েল করব, আমার সেই প্রতিপক্ষ তখন ছিল। এখন মনে করেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, সেখানে অনিয়ম, এই ছাত্র নেতৃত্ব কি সেই অনিয়মকে থামাতে আগ্রহী হবে বা করতে চাইবে? এই জিনিসগুলো যদি দেখেন, আদারওয়াইজ ডেফিনেটলি ওনাদের সময় যেটা ছিল, আমাদের সময় যেটা ছিল, একই সময় আমরা, আর এখনের অবস্থান কিন্তু ভিন্ন। তবে মহামান্য রাষ্ট্রপতি যেটা বলেছেন, অবশ্যই উনি একটা সুন্দর ভবিষ্যৎ চিন্তা ধারণ করে উনি বলেছেন। এটা যদি করতে পারা যায়, অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে, এবং আমরা যদি সবাই মিলে চিন্তা করি, চেষ্টা করি, তাহলে এটা সম্ভব।
আমি আবার বলবো রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে, নিশ্চয়তা প্রদান করতে হবে, এবং যেহেতু ছাত্র সংগঠনগুলো তাদেরই অঙ্গ সংগঠন, তারা যেন বিহেভ করে যথাযথভাবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে তাকে কন্ট্রোল করতে হবে না, রাজনৈতিক দলগুলো চাইলেই তারা কন্ট্রোল হয়ে যাবে। দিস ইজ দ্য রিয়ালিটি। জি, প্রফেসর মাহফুজা খানম, যেটা আপনি বলছিলেন যে এখন মহামান্য রাষ্ট্রপতি বলেছেন এখন ইউনিভার্সিটি একটা উদ্যোগ নেওয়ার বিষয় আছে, তার রাজনৈতিক দল বা অপর অন্যান্য রাজনৈতিক দল তাদেরও আসলে এ ব্যাপারে এগিয়ে আসার বিষয় আছে। আমি বলতে চাই, শুধু আমরা পক্ষ রাখলাম প্রশাসন, পক্ষ রাখলাম আমি আমার সরকার ইত্যাদি, তারপরও আমি বলতে চাই আজকে তরুণ সমাজ, অর্থাৎ আমি সেই ছাত্রদের কথা বলতে চাই, তাদেরও কিন্তু আসলে একটা বিবেচনার বিষয় হওয়া উচিত। তারা যাই করুক, যেভাবেই চলুক, আমি দুটো ছাত্র সংগঠন, বড় ছাত্র সংগঠন আছে, তাদেরও চিন্তা করা উচিত যে ডাকসুর ইলেকশনটা হোক। আমি মনে করি আজকের ছেলেমেয়েরা আমাদের চাইতে অনেক মেধাবী নানা কারণে, কারণ পৃথিবী বদলে গেছে, তারপরে হাইটেকের একটা যুগ এখন এসছে, সেইখানে তারা আরও একটা উন্নততর জীবনের ভেতর তারা প্রবেশ করেছে। আমি মনে করি সেই উন্নততর জীবনের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ডাকসুর ইলেকশনটা যে অত্যন্ত প্রয়োজন, এই কথাটা কিন্তু আমাদের এই তরুণ ছাত্রছাত্রীদেরও বুঝবার ব্যাপার আছে। সেই ছাত্রছাত্রীরা যে কোনো দলেরই হতে পারে, এটাও আমি বলবো, তাদের কাছে আহ্বান জানাবো, যেমন আমাদের মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, তার অনেক চিন্তা চেতনা এবং দীর্ঘদিনের তার দেখবার ভেতর দিয়ে, বাংলাদেশটাকে দেখবার ভেতর দিয়ে তিনি এই কথাটি কিন্তু বলেছেন, এবং শতপ্রণোদিত হয়ে বলেছেন, তিনি খুব ইমোশনালি হয়ে তিনি কথাটি বলেছেন, এবং একটা খুব সৎ কথা বলেছে বলে আমি মনে করি। এবং এই সৎ কথাটি আমাদের তরুণ সমাজকেও প্রভাবিত করা উচিত। সেটা আপনার দুটো ছাত্র সংগঠনেরই যারা তো আমাদের নেতৃত্বে আছেন, তাদেরও বিবেচনা করা উচিত যে আমরা শুধু একটা ছোট্ট একটা ছাত্র সংগঠনের নেতা হয়ে থাকবো কেন, ওয়াই নট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের মতো জায়গায় যে আমরা নেতৃত্ব দেব, তাদেরও আসলে সেই কথাগুলো চিন্তা করা অত্যন্ত প্রয়োজন। যারা আগে যারা নেতৃত্ব প্রদান করেছেন বিভিন্ন সময়, তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো, এখন যারা ছাত্ররা বিশ্ববিদ্যালয়গুলোতে আসছে, ফর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটি, তারা কিন্তু রাজনৈতিকভাবে খুব একটা সম্পৃক্ত না, তারা অ্যাবসলিউটলি একাডেমিক মেরিটের উপরে বেসিস করে তারা ভর্তি হচ্ছে বিভিন্ন বিভাগগুলোতে। এরা আসার পরে দেখছে প্রভাব বিস্তার করাটা একটা ক্ষেত্র, এখানে প্রভাব বিস্তার করা সহজ হবে আমি যদি রাজনীতিতে অনুপ্রবেশ করতে পারি। এই টেন্ডেন্সি কিন্তু অনেকের মধ্যে কাজ করছে। দে হ্যাভ নো পলিটিক্যাল ডিজায়ার, দে হ্যাভ নো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, বাট সামহাউ দে আর ফিলিং that they will be able to dominate the community if they enter into politics. এটা কিন্তু হচ্ছে কিনা ভেবে দেখার জন্য অনুরোধ করব। এটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু স্যার বললেন, আমার কাছে মনে হলো এটা ছাত্র রাজনীতির পয়েন্ট অফ ভিউ থেকে রাজনীতি করা, আর এটা হচ্ছে শুধু প্রভাব বিস্তার করার জন্য, আগে কোনো রাজনৈতিক কোনো চিন্তা নাই, শুধু এই প্রভাব বিস্তার করার জন্য রাজনীতিতে আসা। আপনার সময় ছাত্র রাজনীতি আর এখনকার ছাত্র রাজনীতিকে আপনি কিভাবে দেখেন? আসলে আমাদের সময়টা পরিবেশ, তো ভাইও বলেছেন, এটা তো আমরা জানি, সে সময় একটা পরিবেশ ছিল, কিন্তু সেই পরিবর্তিত পরিবেশ তো আজকে দীর্ঘ 26 বছরই চলছে, এবং দেশে নানা উত্থান পতন ঘটেছে, রাজনৈতিক অঙ্গনে অনেক উত্থান পতন ঘটেছে। তো এগুলো সবগুলো বিবেচনার পরও আমি বলতে চাই যে এটা কিন্তু একটা বিরাট, এটা যে অত্যন্ত সত্য কথা যে পলিটিক্সটাও তো আসলে সত্যি কি রাজনীতি, ছাত্র রাজনীতি তো আমি আগেই বলেছি একাধারে, কারণ ছাত্র কাদের বলা হয়, ছাত্রটা হচ্ছে সবচেয়ে ইন্টেলেকচুয়াল ক্লাস অফ দ্য হোল সোসাইটি, অথবা আমাদের দেশের জন্য আমি বলবো, তারা যদি তাদের ভবিষ্যৎ, তাদের দেশ, তাদের ভবিষ্যতের কথা চিন্তা না করে শুধু নিজেদের জন্য, এই যে কথাটি ভাই ইঙ্গিত করেছেন, আমি মনে করি এটা আমরা এখন সবাই জানি যে এই যে যারা ছাত্র সংগঠন করেন, বিশেষ করে আমি দুটো ছাত্র সংগঠনের কথাই বলবো, তাদের কি আমরা এ কথা বলাটা উচিত বোধহয় আজকে, তারা কি দেশের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র? আমার কাছে তো মনে হয় না। আমাদের সময় আমি বলি কথাটা, যে কোনো লোক সদরঘাটে এসে নামলে যদি সে না চিনত কোনো জায়গা, তো রিক্সাওয়ালা বলতো যে ভাই চলেন ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে যায়, একজন ছাত্রের সঙ্গে যোগাযোগ করে দেই,
সেই আপনার যা সমস্যা থাকলে সেটা সমাধান করে দেবে। আজকে কি হবে, আজকে ঠিক তার উল্টা কথাটা বলবে। কিন্তু তার মানে ছাত্র সমাজের যে সম্মানের জায়গাটি ছিল সেই সম্মানের জায়গাটি ছাত্র সমাজই রাখে নাই। ছাত্র যারা রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো সেই জায়গাটি তারা রাখে নাই। তবে আমি অনুরোধ করব পেছনের দিকে না তাকিয়ে আমরা সামনের দিকে তাকাই, এবং ছাত্র সমাজেরই উচিত আজকে যে দুর্নাম তাদের জন্য, ছাত্র সমাজকে যে, সেটা আমার দুই ছাত্র সংগঠনের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তাদের যে দুর্নাম তারা অর্জন করেছে, যে সম্মানের জায়গাটা থাকা উচিত ছিল ছাত্র সমাজের সমস্ত দেশবাসীর কাছে, সেই জায়গাটি তারা কিন্তু অর্জন করতে পারেনি বলেই আমি বলবো যে তাদের এগিয়ে আসা উচিত এবং তাদের সেই জায়গাটা রেস্টোর করা অত্যন্ত প্রয়োজন, তার নিজের জন্য, দেশের জন্য। আমি একটা জিনিস অ্যাড করব, যেটা একটু আগেও বললাম, সেটাকে যুক্ত করে অ্যাড করব, যে তারা যেহেতু মেরিটের মধ্যে দিয়ে ভর্তি হচ্ছে, তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এরকম নেই, অ্যাটলিস্ট তাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হওয়া দরকার, না ডাকসু আমার জন্য প্রয়োজন। এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যদি এই অ্যাওয়ারনেসটা আনতে পারি থ্রো মেকানিজমস এবং লজিক্যাল মেকানিজমস, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদের মধ্যে যদি এটা সম্পৃক্ত করতে পারি যে হ্যাঁ ডাকসু তাদের জন্য মঙ্গল নিয়ে আসবে, এবং তারা মনে করে এটা দিয়ে তারা নেতৃত্ব সৃষ্টি করতে সক্ষম হবে, এমন একটি অবস্থা যদি আসতে পারে। এখন যদি এমন না হয়, যদি উল্টা এমন হয় যে আমরা এমন একটা রাজনৈতিক নেতৃত্বের কন্ট্রোলে পড়তে চাই না যেখানে আমি আমার পরিচয়টা অত সুন্দরভাবে তুলে ধরতে পারবো না, সে হয়তো হোঁচট খাবে চিন্তা করতে গিয়ে, whether I should allow myself to enter into the system or I shall remain a student, এবং আমি যাতে নিজেকে এই গ্লোবাল পার্সপেক্টিভে, ন্যাশনাল পার্সপেক্টিভে বিভিন্ন কম্পিটিশনে আমি টিকে থাকার জন্য নিজেকে তৈরি করতে পারি। পলিটিক্যাল ডাইমেনশনটার চেয়ে তারা নিজের কেরিয়ার ডেভেলপমেন্টটাকে বেশি করে দেখছে। এটা কিন্তু সচেতনতা একদিকে বৃদ্ধি পেয়েছে বলেই কিন্তু এটা তারা দেখছে এভাবে করে। আবার অ্যাট দ্য সেম টাইম ভবিষ্যৎ বংশধরদেরকে নেতৃত্বদানের সুযোগ সৃষ্টি করার জন্য ডাকসুরও প্রয়োজন আছে, কিন্তু এই অ্যাওয়ারনেসটা সৃষ্টির জন্য আমাদের এগিয়ে আসতে হবে, সাধারণ ছাত্ররা যেন এটা উপলব্ধি করে। স্যার, সাথে আরেকটা কথা আপনার জিজ্ঞাসা করে, যেমন ছাত্রদের যে ছাত্র সংগঠনের মধ্যে রাজনৈতিক বিভাজন আছে, জাতীয় রাজনৈতিক দলগুলোকে কেন্দ্র করে, আমরা শিক্ষকদের মধ্যেও শিক্ষক রাজনীতির ভিতরে বিভাজন দেখি। এই যে এটাকে কি দায়ী করা যায় যে এটা একটা কারণ হতে পারে? এইটা আস্তে আস্তে এমন একটা অবস্থায় এসছে যে পলিটিক্যালি কন্ট্রোল করা, যিনি অ্যাডমিনিস্ট্রেশনে থাকবেন তিনি একটি দলের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সেই দল সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে কন্ট্রোল করবে, এবং এই টেন্ডেন্সি আছে বলে হয়তো চাইবেন ছাত্র সংগঠনও এমন সংগঠন ডাকসুতে আসুক যে সংগঠনের মধ্যে দিয়ে আমি সব কিছু আরও ভালোভাবে কন্ট্রোল করতে পারবো। এই টেন্ডেন্সি কাজ করছে কিনা এটাও কিন্তু ভেবে দেখা দরকার। জি, সুন্দর প্রসঙ্গ তুলেছেন। আমি লাস্টে 1 মিনিট সময় আছে, আপনার কাছে জানতে চাইব প্রফেসর মাহফুজা খানম, আপনি ডাকসুর ভিপি ছিলেন, আপনার প্রিয় সংগঠন, অনেক 26 বছর ধরে সেখানে কোনো নেতৃত্ব আসছে না, আপনারা যারা ফর্মার ভিপি ছিলেন তারা মিলে কি কোনো এই সুযোগে কোনো উদ্যোগ নেবেন কিনা, আমি বা এই লাইনে কোনো চিন্তা করছেন কিনা? হ্যাঁ, চিন্তাটা আসলে কালকের পর থেকে চিন্তা করছিলাম, কিন্তু সেখানে ওই যে বললাম যে বিভাজিত সর্বক্ষেত্রে এটা খুব দুর্ভাগ্য একটা জাতির জন্য, যেখানে আমরা একটা মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে একটা বাংলাদেশ লাভ করেছি, সেখানে আমাদের এই বিভাজনটা তো আসলে কোনোভাবেই কাম্য নয়। তবে আপনি যে কথাটি বললেন আমি মনে করি আজকে এই প্রোগ্রামের ভেতর দিয়ে যদি অনেকে শোনেন, কারণ এখানে তো শুধু এখানে অনেকে আছেন যারা ডাকসুর ভিপি ছিলেন, জেনারেল সেক্রেটারি ছিলেন এবং অন্যান্য পদে ছিলেন, তারা এখনও বর্তমান অনেকে বেঁচে আছেন। আমি মনে করি তারাও চিন্তা করুক যে এই ক্ষেত্রে তাদের কি আসলে ভূমিকা হওয়া উচিত এবং তারা কি অবদান রাখতে পারেন, এবং আমি মনে করি সেটা করতে পারলে ভালোই হবে। যে
প্রফেসর SM ফায়েজ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর মাহফুজা খানম, আপনাদেরকে অনেক ধন্যবাদ এসে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ডাকসু নির্বাচন নিয়ে মূলত কথা বললাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যদি করা সম্ভব হয়, যেমনটি মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, এটা দেখা দেখি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও নির্বাচন হবে এবং ছাত্র নেতৃত্ব ছাত্রদের হাতে আসবে এবং জাতীয় নির্বাচনে তারা ভূমিকা রাখতে পারবে, সেই প্রত্যাশা রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন।